ট্রাম্পের কারসাজিতে ভয়াবহ বিপর্যয়ের চক্রে বৈশ্বিক স্বাস্থ্য খাত, চাকরি গেছে অনেকের, কিভাবে মাসুল দিচ্ছে বাংলাদেশ? যুক্তরাষ্ট্র ইরান দ্বন্দ্বের কূটনৈতিক সমাধান কোন পথে, সন্দিহান কেন বিশ্লেষকরা, কোন সব শর্তে বন্দী মিটমাটের সম্ভাবনা? অ্যাপস্টেইন নথিতে ফাঁস হলো ভারতের প্রভাবশালী শিল্পপতির নাম, সঙ্গ চেয়েছিলেন সুইডিশ তরুণীর, কি তার পরিচয়? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত এক সিদ্ধান্তে গোটা বিশ্বকে ধীরে ধীরে গ্রাস করছে ভয়াবহ মানবিক বিপর্যয়। বিদেশি সহায়তায় মার্কিন তহবিল কাটছাঁটে বন্ধ হয়েছে ইউএসএআইডির অর্থায়নে চলা অনেক প্রকল্প। এর প্রভাব শুধু যুদ্ধবিধ্বস্ত দেশের গণ্ডিতে আটকে নেই, আঘাত আসছে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার উন্নয়ন ও মানবিক খাতে। এর মধ্যে চাকরি গেছে অসংখ্য মানুষের। এর চেয়েও বিপজ্জনক ঘটনা ঘটে গেছে বৈশ্বিক স্বাস্থ্য খাতে। ব্যয় সংকোচনের চমক দেখাতে গিয়ে কি সর্বনাশ করলেন ট্রাম্প, কিভাবে মূল্য দিচ্ছে বাংলাদেশ? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সরকারের খরচ কমাতে গিয়ে গোটা বিশ্বের সর্বনাশ করছে আমেরিকা। গত বছর হঠাৎ করেই মার্কিন বিদেশি সহায়তা কাটছাঁটের সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জেরে শুধুমাত্র যুদ্ধবিধ্বস্ত দেশ নয়, ভেঙে পড়ছে উন্নয়নশীল দেশগুলোরও স্বাস্থ্য, শিক্ষা ও মানবিক খাত। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় রাতারাতি চাকরি হারিয়েছেন হাজারো মানুষ। বন্ধ হয়ে গেছে ইউএসএইড ও এর অর্থায়নে চলা একের পর এক প্রকল্প। সরাসরি ও পরোক্ষভাবে চাকরি হারিয়েছেন প্রায় 20 থেকে 30 লাখ মানুষ। ব্যয় হ্রাসের অজুহাত দেখালেও ইউএসএইডের বাজেট ছিল আমেরিকার ফেডারেল বাজেটের 1%-ও কম। এত স্বল্প পরিমাণ অর্থ বাঁচাতে গিয়ে বৈশ্বিক মানবিক খাতে ট্রাম্প ডেকে এনেছেন ভয়াবহ এক বিপর্যয়। সংকটের শুরু হয় 1 বছরেরও কিছু সময় আগে। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর সরকারের ব্যয় কমানো নিয়ে তোড়জোড় শুরু করেন ট্রাম্প। প্রথমে 90 দিনের জন্য বিদেশি সহায়তা স্থগিত রাখার ঘোষণা দেয় তার প্রশাসন। তখন বলা হয় এটি কেবল সাময়িক পদক্ষেপ, কিন্তু শেষ পর্যন্ত বহাল রাখা হয় সেই সিদ্ধান্ত। 2025 সালের জুলাইয়ের মধ্যে পুরোপুরি বন্ধ করে দেয়া হয় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মানবিক সংস্থা ইউএসএইড। এর কয়েক সপ্তাহের মধ্যেই বাতিল করা হয় 86% মার্কিন বিদেশি সহায়তা প্রকল্প, আর এর জেরে ছাঁটাই করা হয় লাখো কর্মীকে। ট্রাম্প প্রশাসনের ফান্ড বন্ধের প্রভাব বাংলাদেশেও পড়েছে। বড় রকমের ধাক্কা লেগেছে মা ও শিশুর স্বাস্থ্য, নিয়মিত টিকাদান, পুষ্টি, জলবায়ু ও রোহিঙ্গা সহায়তা কর্মসূচিতে। বহু এনজিও তাদের কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। অনেক প্রতিষ্ঠান অর্ধেকে নামিয়ে এনেছে কর্মী সংখ্যা। একই চিত্র দেখা গেছে নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কাতে। আফগানিস্তান ও ইয়েমেনের মতো যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ। আফগানিস্তানে 450টির বেশি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে গেছে। 25 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে আছে শিশুদের পুষ্টিহীনতার মাত্রা। ইয়েমেনে 24 লাখ মানুষ হারিয়েছে জরুরি খাদ্য সহায়তা। পুষ্টি চিকিৎসা থেকে বঞ্চিত প্রায় 1 লাখ শিশু। তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছিলেন ফান্ড বন্ধের এমন সিদ্ধান্তে কোনো শিশুর প্রাণ যাবে না, কিন্তু 1 বছর পেরোতেই প্রমাণ হতে শুরু করে তার ঠুনকো দাবির অসারতা। ইউএসএইডের এক সাবেক শীর্ষ কর্মকর্তা শুরুতেই সতর্ক করেছিলেন এত বড় আকারে ফান্ড কাটছাঁট করলে প্রথম বছরেই কয়েক লাখ মানুষের মৃত্যু হবে। শুধুমাত্র নিয়মিত টিকাদান কার্যক্রম কমে যাওয়ার কারণেই মারা যেতে পারে 10 লাখের বেশি মানুষ। সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্টের গবেষণায় বলা হয় মার্কিন সহায়তা বন্ধের ফলে বছরে মৃত্যু ঘটতে পারে প্রায় 7 লাখ মানুষের। বিদেশি সহায়তা ফান্ড বন্ধের সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে নারীদের। ইয়েমেনে মার্কিন অর্থায়নে পরিচালিত মাতৃত্ব ও জরুরি স্বাস্থ্যসেবা বন্ধ হওয়ায় চিকিৎসাবিহীন হয়ে পড়ে 15 লাখ নারী। লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও চিকিৎসা সেবা হারিয়েছেন 3 লাখ নারী। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটের দেশ সুদান। ফান্ড কাটের ফলে সেখানে বন্ধ হয়ে গেছে 1700-এর বেশি কমিউনিটি কিচেন। সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 30 লাখ মানুষ। মার্কিন রাষ্ট্রীয় বাজেটের 1%-এরও কম অর্থ বাঁচাতে গিয়ে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের জীবন, স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এখন প্রশ্ন হলো, এর দীর্ঘমেয়াদী প্রভাবে মহাবিপর্যয় ঘটলে তিনি কি পারবেন সামাল দিতে? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। অস্ত্র ছেড়ে কূটনীতির ভাষায় সংকট সমাধানে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা শুরু হলেও ভবিষ্যৎ নিয়ে সাধারণ মানুষ তো বটেই, বিশ্লেষকরাও সন্দিহান। তেহরানকে চাপে রেখে ফলাফল নিজেদের পক্ষে নিতে নয়া নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি শর্তের তালিকা দিয়েছে ট্রাম্প প্রশাসন, যা অসম্ভব আর সার্বভৌমত্বে আঘাত বলছে ইরান।
কেন এমন প্রতিক্রিয়া দিল তেহরান, কি আছে ট্রাম্প প্রশাসনের শর্তের তালিকায়? বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। একদিকে পারমাণবিক অস্ত্রের দুশ্চিন্তা, অন্যদিকে মধ্যপ্রাচ্যের অস্থির রাজনীতি, সব মিলিয়ে ওমানের বৈঠক এখন সারা বিশ্বের নজরে। দীর্ঘ বিরতির পর ওমানের মধ্যস্থতায় মুখোমুখি হয়েছে ওয়াশিংটন ও তেহরান। বহু অপেক্ষার পর গত 6 ফেব্রুয়ারি ওমানের রাজধানী মাস্কাটে পরোক্ষ আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে এবারের আলোচনা কেবল সৌজন্যের মধ্যে সীমাবদ্ধ নেই। সূত্র বলছে, ট্রাম্প প্রশাসন ইরানের সামনে কঠোর শর্তের তালিকা দিয়েছে, যেগুলোকে ইরান অসম্ভব এবং সার্বভৌমত্বের ওপর আঘাত বলে মনে করছে। এমনটাই বলা হয়েছে সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের সরকার ইরানের কাছে 5টি প্রধান দাবি জানিয়েছে। দাবিগুলো হল সমৃদ্ধকৃত 400 কেজি ইউরেনিয়াম অন্যত্র সরানো, ইরানের পারমাণবিক অবকাঠামো ও ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা ধ্বংস করে দেওয়া, মিসাইল উৎপাদন বন্ধ করা এবং মধ্যপ্রাচ্যের সশস্ত্র মিত্রবাহিনীগুলোকে সহায়তা বন্ধ করা। বিশ্লেষকদের অনেকে মনে করছেন যে 5টি শর্ত দেওয়া হয়েছে ইরানের পক্ষে সেগুলো মানা অসম্ভব। এগুলো দেওয়াই হয়েছে যেন প্রত্যাখ্যান করা হয়। আর বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে সেটি অনুযায়ী প্রত্যাখ্যানের অর্থ হল যুক্তরাষ্ট্র ইরানে দ্বিতীয় হামলা চালাবে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুক্রবার অনুষ্ঠিত পরোক্ষ আলোচনা খুবই ভালো হয়েছে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন। এই আলোচনাকে ইতিবাচক বলে অভিহিত করেছে তেহরানও। ইরান জানিয়েছে, গঠনমূলক পরিবেশে আলোচনা হয়েছে এবং ভবিষ্যতে আরও বৈঠক চালিয়ে যেতে তারা আগ্রহী। আমার মনে হয় মার্কিন প্রতিনিধি দলের সাথে আমাদের এই আলোচনা বেশ ইতিবাচক পরিবেশে সম্পন্ন হয়েছে। পারমাণবিক ইস্যু নিয়ে দুই পক্ষের মধ্যে সম্ভাব্য চুক্তির বিষয়ে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি, স্বার্থ এবং উদ্বেগের বিষয়গুলো বিনিময় করতে পেরেছি। আমি মনে করি এটি একটি ভালো শুরু ছিল। এখন আমাদের নিজ নিজ রাজধানীতে ফিরে গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে হবে। ইনশাল্লাহ এরপর আমরা পরবর্তী দফার বৈঠকের ব্যাপারে সিদ্ধান্ত নেব। এই আলোচনা মূলত ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করেই সীমাবদ্ধ ছিল বলে জানিয়েছে উভয় পক্ষ। তবে মুখে ইতিবাচক কথা বললেও বাস্তবে হচ্ছে তার উল্টো। ওমানের আলোচনা শেষ হতেই ইরানের তেল রপ্তানির উপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানান, ইরান তেল থেকে প্রাপ্ত রাজস্ব ব্যবহার করে বিশ্বজুড়ে অস্থিতিশীল কর্মকাণ্ডে অর্থ যোগায় ও দেশের ভেতরে দমনপীড়ন আরও জোরদার করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সর্বোচ্চ চাপ নীতির আওতায় ইরানি সরকারের অবৈধ তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানি কমিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। ইরানে দ্বিতীয় দফা হামলা হলে দেশটি এটিকে অস্তিত্বের ওপর আঘাত হিসেবে দেখবে। তখন ইরানের প্রতিক্রিয়া সীমিত থাকবে না। ফলে যুদ্ধ শুরু হলে তা শুধু ইরানে সীমাবদ্ধ থাকবে না, বরং উপসাগরীয় অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এদিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতার চেষ্টা নতুন নয়। প্রায় 2 দশকের সমাধান তো দূরের কথা, ধীরে ধীরে জটিল বিরোধে মোড় নিচ্ছে দুই দেশের সম্পর্ক। এবারও তেহরানের পরমাণু কর্মসূচিকে আলোচনার টার্নিং পয়েন্ট হিসেবে সামনে রেখেছে ওয়াশিংটন, যেখানে ন্যূনতম ছাড় দিতে নারাজ তেহরান। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সামনে দুটি পথ খোলা আছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কি সেই পথ? আদৌ কি এবার সমাধানে পৌঁছতে পারবে তেহরান আর ওয়াশিংটন? বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। সংঘাত ও উত্তেজনার মধ্যেই আবারও আলোচনায় সমাধান খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান। যে কোনো মূল্যে পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা তেহরানের। অন্যদিকে তাদের পরমাণু কর্মসূচি স্থগিত করে নিজেদের নীতি চাপিয়ে দিতে চায় ওয়াশিংটন। এই আলোচনা 2 দশকের বেশি সময় ধরে, কিন্তু এ পর্যন্ত কোনো চুক্তি বা সমাধান আসেনি। শুরু থেকেই পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে ইরানকে চাপে রাখার চেষ্টা করে আসছে যুক্তরাষ্ট্র। ব্যাপক নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ, সামরিক হুমকি এবং রাজনৈতিকভাবে একঘরে করার প্রচেষ্টা ছিল এই চাপের অংশ। কিন্তু বাস্তবতা হলো এই চাপ ইরানকে তার পথ থেকে সরাতে পারেনি, বরং দেশ দুটির মধ্যে অবিশ্বাস আর অস্থিতিশীলতা দিন দিন বেড়েছে। 2015 সালে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক চুক্তি একটি গুরুত্বপূর্ণ মোড় নিয়েছিল। ইরান ব্যাপক ছাড় দিয়েছিল ওই চুক্তির আওতায়, কিন্তু যুক্তরাষ্ট্রের একতরফা প্রত্যাহার তা নষ্ট করে দেয়। যুক্তরাষ্ট্রের আরেকটি বড় কৌশলগত ভুল ছিল আঞ্চলিক বাস্তবতা অস্বীকার করা।
ইরান বর্তমানে পশ্চিম এশিয়ার একটি শক্তিশালী দেশ। সমরাষ্ট্রের সক্ষমতা ও স্বাধীন নীতি তাদের শক্তি। যুক্তরাষ্ট্র বারবার চাপ ও নিষেধাজ্ঞার মাধ্যমে এই বাস্তবতা বদলানোর চেষ্টা করেছে। পরমাণু ইস্যুতে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা ও আঞ্চলিক ভূমিকা নিয়ে শর্ত আরোপের চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র, কিন্তু এটিকে আলোচনার মাধ্যম নয়, রাজনৈতিক চাপ হিসেবে দেখেছে ইরান। ইরান বরাবরই দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ জ্বালানি কর্মসূচির অংশ, আর সেটি চুক্তির মাধ্যমে বাস্তবায়নের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার, আস্থার সুযোগ দরকার। তাদের পরমাণু কর্মসূচির অধিকারের স্বীকৃতির মধ্যেই একটি টেকসই চুক্তি সম্ভব বলে দাবি তেহরানের। ইরানি বিশ্লেষকরা বলছেন, পশ্চিম এশিয়ায় স্থিতিশীলতা ইরানকে বাদ দিয়ে সম্ভব নয়। ইরানের ভূমিকা স্বীকার করা কোনো রাজনৈতিক ছাড় নয়, বরং এটি বাস্তববাদী কূটনীতির একটি অপরিহার্য অংশ। বারবার নীতিগত পরিবর্তনের মাধ্যমে ইরানের ওপর চাপ প্রয়োগ করে যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের আস্থা আরও দুর্বল হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সামনে স্পষ্ট দুটি পথ খোলা আছে: চাপ ও সংঘাতে ব্যর্থ নীতি আঁকড়ে থাকা, যুদ্ধ বা সংঘাতে লিপ্ত থাকা, আর দ্বিতীয়টি হলো বাস্তবতা মেনে নিয়ে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি মেনে নেওয়া। এভাবে একটি চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তিপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে যুক্তরাষ্ট্র। কিন্তু যুক্তরাষ্ট্র কোন পথে হাঁটবে এটি এখন সময়ই বলে দেবে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। আগামী 19 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বসতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত পিস অফ বোর্ডের প্রথম বৈঠক। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে হোয়াইট হাউসে বৈঠক করবেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলা হচ্ছে ওই বৈঠকে মার্কিন কর্মকর্তারা ছাড়াও থাকবেন শান্তি পরিষদের সদস্য 4 দেশের কূটনীতিক। শেষমেশ কারা থাকছেন ওই বৈঠকে, কেন শান্তি পরিষদের সদস্য হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ইতালি? বিস্তারিত সানজিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্টে। আগামী 19 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বসতে যাচ্ছে গাজা পিস অফ বোর্ড বা শান্তি পরিষদের প্রথম বৈঠক। শান্তি পরিষদে এরই মধ্যে 27টি দেশ যোগ দিলেও আমেরিকায় মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসবেন মাত্র 4 দেশের কূটনীতিকরা। এদিকে গাজা পিস অফ বোর্ডে যোগ দিতে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইতালি। এতে শান্তি পরিষদে যোগ না দেওয়ার তালিকায় যুক্ত হলো আরও একটি দেশ। 27 সদস্য দেশের মধ্যে কোন 4 দেশ যোগ দিচ্ছে ওয়াশিংটন বৈঠকে? হাতে গোনা সদস্য দেশগুলো নিয়ে আয়োজিত এই বিশেষ বৈঠকের আসল উদ্দেশ্যই বা কি? কেনই বা গাজা শান্তি পরিষদে যোগ দিচ্ছে না ইতালি? আর গাজায় শান্তি ফেরাতে কি পদক্ষেপ নেবে ট্রাম্পের পিস অফ বোর্ড? মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী ওয়াশিংটনে মার্কিন প্রতিনিধিদের সাথে আলোচনায় বসবেন ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিশরের কূটনীতিকরা। গাজার পুনর্গঠন শুরু করতে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করার উদ্দেশ্যে এই বৈঠকের আয়োজন করা হচ্ছে। তবে পরিকল্পনাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এতে যে কোনো ধরনের পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে হোয়াইট হাউস। আর গাজা পিস অফ বোর্ড মেম্বারদের বৈঠকের আগে 18 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে গাজা শান্তি পরিষদে যোগ দিতে ট্রাম্পের আহ্বান ফিরিয়ে দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সাংবিধানিক সীমাবদ্ধতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। তবে পিস অফ বোর্ডে যোগ না দিলেও গাজায় শান্তি নিশ্চিত করতে যে কোনো আলোচনায় যোগ দিতে তার দেশ সবসময়ই প্রস্তুত থাকবে বলেও জানান মেলোনি। এর আগে ট্রাম্পের পিস অফ বোর্ডে যোগ দিতে অস্বীকৃতি জানায় ইরান, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ফ্রান্স, জার্মানি, স্পেন, নিউজিল্যান্ড, নরওয়ে, স্লোভেনিয়া ও সুইডেন। এছাড়া কানাডাকে শান্তি পরিষদে যোগ দিতে আহ্বান জানিয়ে পরে তা প্রত্যাহার করেন ট্রাম্প নিজেই। আর গাজা শান্তি পরিষদে যোগ দিতে যাদের আহ্বান জানানো হয়েছিল তাদের তালিকাতেই ছিল না ফিলিস্তিনের নাম। অন্যদিকে গাজা শান্তি পরিষদে মধ্যপ্রাচ্য ও আরব দেশগুলোর সাথে যোগ দিয়েছে মধ্য এশিয়া, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া এবং ইউরোপ ও আমেরিকার বেশ কিছু দেশ। পিস অফ বোর্ডের সদস্যরা 3 ভাগে বিভক্ত হয়ে গাজা পুনর্গঠনের কাজ সম্পন্ন করবেন। শীর্ষ স্তরে বোর্ড অফ পিস সর্বোচ্চ কৌশলগত ও রাজনৈতিক কর্তৃপক্ষ হিসেবে কাজ করবে, যার চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। এই বোর্ডে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের জামাই জ্যারেড কুশনার এবং প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের মতো প্রভাবশালী ব্যক্তিরা থাকবেন। তারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ, অর্থায়ন এবং আঞ্চলিক সম্পর্ক তদারকি করবেন।
দ্বিতীয় ধাপের নির্বাহী স্তরে গাজার শাসন ব্যবস্থা, নিরাপত্তা এবং পুনর্গঠনের সুনির্দিষ্ট বিষয়গুলো তদারকি করবে একদল সদস্য। এখানে বোর্ড অফ পিসের মহাপরিচালক নিকোলো ম্লাদেনভ গাজার উচ্চ প্রতিনিধি হিসেবে কাজ করবেন। তৃতীয় ধাপের প্রশাসনিক স্তরে গাজার দৈনন্দিন প্রশাসনিক কাজ পরিচালনার জন্য ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা NCAG গঠন করা হবে। এখানে দায়িত্ব পালন করবেন ফিলিস্তিনি টেকনোক্র্যাট ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। গাজায় শান্তি ফেরাতে ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিস গঠনের পরিকল্পনাকে প্রাথমিকভাবে স্বাগত জানিয়েছিলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তবে বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের এই উদ্যোগ জাতিসংঘকে পাশ কাটিয়ে একটি বিকল্প সংস্থার কাঠামো তৈরির চেষ্টা হতে পারে। এ বিষয়ে জাতিসংঘ মহাসচিব বলছেন, শান্তি ও নিরাপত্তার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার মূল ক্ষমতা কেবল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের। অন্য কোনো সংগঠন আইনিভাবে জাতিসংঘের জায়গা নিতে পারবে না। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ভারতীয় অন্ধকার জগতের জাল বিস্তার করেছিলেন যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইন। ফাঁস অ্যাপস্টেইন নথি বলছে, প্রভাবশালী শিল্পপতি অনিল আম্বানির সাথে অ্যাপস্টেইনের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এই সম্পর্ক কাজে লাগিয়ে ব্যক্তিগত বিনোদনের জন্য স্বর্ণকেশী সুইডিশ তরুণী চেয়েছিলেন রিলায়েন্স গ্রুপের কর্ণধার অনিল। নারী সঙ্গ আর পছন্দের তালিকায় বাদ ছিল না হলিউড অভিনেত্রীও। হিজল জুবারের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কেবল পশ্চিমা বিশ্বেই নয়, ভারতের ক্ষমতাধর ও অভিজাতদের মাঝেও ব্যাপক প্রভাব ছিল কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের। এবারে এই তালিকায় উঠে এসেছে ভারতের একসময়ের প্রভাবশালী শিল্পগোষ্ঠী রিলায়েন্স গ্রুপের কর্ণধার অনিল আম্বানির নাম। প্রভাবশালী ভারতীয় গণমাধ্যম NDTV জানিয়েছে, সম্প্রতি প্রকাশ্যে আসা এপস্টেইনের নথি অনুসারে ভারতের একসময়ের শীর্ষ ধনী আম্বানি পরিবারের সন্তান অনিল আম্বানির সঙ্গে এপস্টেইনের দীর্ঘদিনের গভীর সামাজিক ও ব্যবসায়িক সম্পর্ক ছিল। উন্মোচিত তথ্য অনুযায়ী 2017 থেকে 2019 সাল পর্যন্ত অনিল আম্বানি ও এপস্টেইনের মধ্যে ছিল নিয়মিত যোগাযোগ। এই যোগাযোগ কেবল সামাজিক সৌজন্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং তাতে নারী সঙ্গী বিষয়ে ব্যক্তিগত রুচি, ভ্রমণ পরিকল্পনা এবং গোপন সাক্ষাতের ইঙ্গিতও পাওয়া যায়। এপস্টেইন ফাইলসের বরাত দিয়ে NDTV জানিয়েছে, 2017 সালের মার্চ মাসের একটি বার্তা বিনিময়ে এপস্টেইন আম্বানির কেমন নারী পছন্দ তা জানতে চান। কথোপকথনের এক পর্যায়ে এপস্টেইন এক লম্বা স্বর্ণকেশী সুইডিশ তরুণীর প্রস্তাব দেন এবং বলেন যে তা ভ্রমণকে আরও আনন্দদায়ক করে তুলবে। এর জবাবে আম্বানি দ্রুতই সম্মতি জানান এবং তার ব্যবস্থা করতে বলেন। এই কথোপকথন কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। অন্য এক আলোচনায় এপস্টেইন ঠাট্টার ছলে জানতে চান আম্বানির পছন্দের তালিকায় কোনো হলিউড তারকা আছেন কিনা। সেখানে স্কারলেট জোহানসনের নামও আলোচনায় আসে। কাছাকাছি সময়ে স্কারলেট জোহানসন আম্বানি পরিবারের মালিকানাধীন প্রযোজনা সংস্থার একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। এসব আলাপ থেকে স্পষ্ট হয়, এপস্টেইন সচেতনভাবেই ক্ষমতা, অর্থ ও সেলিব্রিটি সংস্কৃতিকে ব্যবহার করে সারা বিশ্বের প্রভাবশালীদের সাথে সম্পর্ক গড়ে তুলতেন। নথিপত্র আরও জানাচ্ছে, 2019 সালে অনিল আম্বানির নিউ ইয়র্ক সফরের সময় এপস্টেইন তাকে নিজের আপার ইস্ট সাইডের বিলাসবহুল বাসভবনে আমন্ত্রণ জানান। ব্যক্তিগত বৈঠক, নিভৃতে দেখা করার প্রস্তাব এবং প্যারিস ও ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সময় তাদের সাক্ষাতের পরিকল্পনাও আলোচনায় ছিল। আম্বানি পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে এপস্টেইন নানা মাধ্যমে তথ্য সংগ্রহ করতেন। অনিল আম্বানির ব্যক্তিত্ব সম্পর্কে জানতে দীপক চোপড়ার মতো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন তিনি। সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ বারাকের সঙ্গেও আম্বানি পরিবার ও অনিল আম্বানি বিষয়ে কথাবার্তা বলেন এপস্টেইন। এসব তথ্য নতুন করে প্রশ্ন তুলছে, এপস্টেইন ঠিক কোন উদ্দেশ্যে দুনিয়াব্যাপী ক্ষমতাধরদের সাথে সম্পর্ক গড়ে তুলেছিলেন। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, মূলত প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ও ধনকুবেরদের ওপর প্রভাব বিস্তার করতে এপস্টেইন কিভাবে অনৈতিক প্রলোভনকে কাজে লাগাতেন, অনিল আম্বানির ঘটনাটি তারই নজির। ব্লুমবার্গের প্রতিবেদনে আরও বলা হয়, একান্ত পরিসরে নারী সঙ্গ নিয়ে আলোচনার মাধ্যমে এপস্টেইন বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের ব্ল্যাকমেইল বা নিয়ন্ত্রণের চেষ্টা করতেন কিনা তা নিয়ে তদন্ত হতে পারে। এদিকে শেষ খবর পর্যন্ত এই অভিযোগের প্রতিক্রিয়ায় অনিল আম্বানির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হিজল জুবায়ের, বাংলা ভিশন। দীর্ঘ সময়ব্যাপী দাবানলের পর আরেক বিপর্যয়ের মুখে ইউরোপ। আগুনে পোড়া স্পেন, পর্তুগাল ও দক্ষিণ ইউরোপ এখন লড়ছে ভয়াবহ বন্যা আর অতিবৃষ্টির সাথে। পানির ঢলে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা।
প্রাণহানি, ঘরবাড়ি ধ্বংস, হাজার হাজার মানুষের উচ্ছেদ, সব মিলিয়ে তৈরি হয়েছে চরম মানবিক সংকট। প্রকৃতির এই রুদ্ররূপ কি স্বাভাবিক নাকি জলবায়ু পরিবর্তনের স্পষ্ট সতর্কবার্তা? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। দীর্ঘ দাবানলের তাণ্ডবের পর ইউরোপ এবার নতুন বিপর্যয়ের মুখোমুখি। ভয়াবহ বন্যা ও টানা ভারী বৃষ্টি। মাসখানেক আগেও যেখানে স্পেন, পর্তুগাল ও দক্ষিণ ইউরোপের বহু অঞ্চল ছিল দাবানলের ধোঁয়ায় ঢাকা, এখন সেসব অঞ্চল পানির নিচে। আগুনের পর পানি। প্রকৃতির এই চরম রূপ যেন ইউরোপবাসীর জন্য এক ভয়াবহ সতর্কবার্তা হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্পেন ও পর্তুগাল। দক্ষিণ ও পশ্চিম স্পেনের একাধিক প্রদেশ, পর্তুগালের উপকূলীয় ও নদীর তীরবর্তী অঞ্চল এবং কিছু পাহাড়ি এলাকা ভয়াবহ বন্যার কবলে পড়েছে। রয়টার্সে প্রকাশিত একটি প্রতিবেদন মতে শক্তিশালী ঝড় লিওনার্দো এবং পরে মার্তা নামে আরেক দফা ঝড় এই অঞ্চলে প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়া নিয়ে আসে। ইউরোনিউজ জানায়, কয়েকদিনের টানা বৃষ্টিতে নদীর পানি উপচে পড়ে, ভেসে যায় রাস্তাঘাট, ডুবে যায় ঘরবাড়ি ও কৃষিজমি। ডয়েচভেলেতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, স্পেন ও পর্তুগালে অন্তত কয়েকজনের মৃত্যু হয়েছে এবং একাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। অনেক এলাকায় স্কুল, হাসপাতাল ও জরুরি সেবা কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে বহু অঞ্চলে। রয়টার্সের তথ্যমতে শুধু পর্তুগালেই কয়েক হাজার মানুষকে ঘর ছাড়তে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ পৌঁছেছে শত শত মিলিয়ন ইউরোতে। স্পেনেও সড়ক, সেতু, কৃষিজমি ও বসতবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। চলতি এই বন্যার বড় কারণ হচ্ছে অস্বাভাবিক আবহাওয়া পরিবর্তন। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর আটলান্টিক অঞ্চল থেকে আসা শক্তিশালী ঝড় দক্ষিণ ইউরোপে প্রবেশ করে প্রচণ্ড বৃষ্টি ছড়িয়েছে। বিবিসি ওয়েদারের বিশ্লেষণে বলা হয়, দীর্ঘ খরা ও দাবানলের পর মাটি এতটাই শুকনো ও শক্ত হয়ে যায় যে হঠাৎ ভারী বৃষ্টির পানি মাটিতে শোষিত না হয়ে সরাসরি বন্যার সৃষ্টি করে। ফলে অল্প সময়ের মধ্যেই নদী ও খাল উপচে পড়ে সৃষ্টি হয় ফ্ল্যাশ ফ্লাড। প্রশ্ন উঠছে, দাবানলের পর হঠাৎ এত বৃষ্টি কেন? বিজ্ঞানীরা বলছেন, এটি জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদী প্রভাবেরই অংশ। রয়টার্সের প্রতিবেদনে জলবায়ু বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণতার কারণে আবহাওয়ার স্বাভাবিক চক্র ভেঙে যাচ্ছে। কখনো দীর্ঘ খরা, কখনো চরম তাপপ্রবাহ, আবার হঠাৎ অস্বাভাবিক ভারী বৃষ্টি। এই চরম আবহাওয়া এখন নিয়মিত হয়ে উঠেছে। উষ্ণ বাতাস বেশি আর্দ্রতা ধরে রাখতে পারে, ফলে ঝড়ের সময় সেই আর্দ্রতা একসঙ্গে ভারী বৃষ্টিতে ঝরে পড়ে। বিজ্ঞানীদের মতে সামনে আরও বেশি আবহাওয়ার এমন চরম আচরণ থাকতে পারে। আগুনে পুড়েছে ইউরোপের বনভূমি, আর এখন পানিতে ডুবছে শহর ও গ্রাম। প্রকৃতি যেন স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছে, জলবায়ু পরিবর্তন আর ভবিষ্যতের বিষয় নয়, এটি এখনকার বাস্তবতা। ইউরোপের এই বন্যা শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি একটি সতর্ক সংকেত। যদি এখনই কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে আগুন ও পানির এই চক্র বিশ্বজুড়েই আরও ভয়াবহ রূপ নিতে পারে। ইমরান মাহমুদ, বাংলাভিশন। নয়া আলোচনার জন্ম দিয়েছেন ইউকে র্যাপের শীর্ষে থাকা বিলিয়ন স্ট্রিমের মালিক ব্রিটিশ র্যাপার সেন্ট্রাল সি। স্প্রিন্টার হিসেবে পরিচিত এই শিল্পী লাইভ স্ট্রিমে কালেমা পাঠ করে গ্রহণ করেছেন ইসলাম ধর্ম। ধারণ করেছেন নতুন নাম আখিল, যা তার ভক্তদের মধ্যে তৈরি করেছে মিশ্র প্রতিক্রিয়া। কিভাবে এই পরিবর্তন, কি বার্তা দিচ্ছে এই সিদ্ধান্ত? বিস্তারিত শাহরিয়া আমান সানির ডেস্ক রিপোর্টে। স্প্রিন্টার খ্যাত ব্রিটিশ র্যাপার সেন্ট্রাল সি আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সম্প্রতি একটি লাইভ স্ট্রিমে তিনি কালিমা পাঠ করে শাহাদা গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর তিনি নিজের নাম পরিবর্তন করে রেখেছেন আখিল। ইসলামিক ইনফরমেশনের বরাতে জানা যায়, ২৭ বছর বয়সী এই শিল্পীর আসল নাম ছিল ওকলি নীল সিজারসু। লন্ডনের শেফার্ড বুশ থেকে উঠে আসা এই র্যাপার এর আগে কখনোই প্রকাশ্যে তার ধর্মীয় বিশ্বাস নিয়ে তেমন কোনো কথা বলেননি। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর প্লেগ বয় ম্যাক্সের সাথে একটি লাইভ স্ট্রিমে তিনি জানান, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি এবং এখন থেকে আখিল নামেই পরিচিত হতে চান। ২০১৪ সালে সঙ্গীত যাত্রা শুরু করলেও ২০২১ সাল থেকেই ইউকে র্যাপে এক প্রভাবশালী নাম হয়ে ওঠেন সেন্ট্রাল সি।
প্রথম ব্রিটিশ র্যাপার হিসেবে একক প্ল্যাটফর্মে 1 বিলিয়ন স্ট্রিম অর্জনের রেকর্ড রয়েছে তার। ড্রেক এবং জে কলের মতো তারকাদের সাথেও কাজ করেছেন তিনি। এই ব্যক্তিগত ও আধ্যাত্মিক পরিবর্তন ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বজুড়ে তার অনুসারীরা শুভকামনা জানাচ্ছেন। মুসলিম কমিউনিটির পক্ষ থেকেও তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। শাহরিয়ামান সানি, বাংলা ভিশন। চিনি কারখানার সাধারণ কর্মী হয়েও জ্ঞানের বিশাল ভাণ্ডারে গড়ে তুলেছেন ভারতের কর্ণাটকের আঙ্কে গৌড়। কৃষক পরিবারের সন্তান হয়েও বইয়ের প্রতি ভালোবাসা থেকে গড়ে তুলেছেন ব্যতিক্রমী এক পাঠাগার। শিক্ষার প্রসারে অবদান রাখায় পেয়েছেন পদ্মশ্রী সম্মাননা। বইপ্রেমীদের অনুপ্রেরণা, অনন্য উদাহরণ সৃষ্টি করা তার পাঠাগারে আছে প্রায় 20 লাখ বই। কিভাবে এই নজির গড়লেন আঙ্কে, এই রেকর্ড গড়তে কতদিন লেগেছে? মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। চিনি কারখানার এক সাধারণ কর্মী, অথচ তার গড়ে তোলা পাঠাগারে যেন জমেছে জ্ঞানের এক বিশাল মহাসমুদ্র। প্রায় 20 লাখের বেশি বই। ভবনের ভেতরে ঢুকলেই চোখে পড়ে সারি সারি আলমারি আর মেঝে জুড়ে বইয়ের স্তূপ। এই বিশাল পাঠাগারের রূপকার ৭৯ বছর বয়সী আঙ্কে গৌড়, যিনি পেশায় একটি চিনি কারখানার কর্মী ছিলেন। 5 দশকের নিরলস প্রচেষ্টায় গড়ে তুলেছেন এই ব্যতিক্রমী জ্ঞানের ভাণ্ডার। সম্প্রতি তার এই অসাধারণ উদ্যোগ দেশ বিদেশের সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শিক্ষা ও জ্ঞান চর্চায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ভারত সরকার তাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করেছে, যা দেশটির তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। আঙ্কে গৌড়ের সংগ্রহে রয়েছে নানা ভাষা ও বিষয়ের বই, এমনকি বাইবেলের বিরল সংস্করণও। অথচ তার শৈশব কেটেছে এক কৃষক পরিবারে, যেখানে বই ছিল বিলাসিতার মতো। তার পাঠাগারে নির্দিষ্ট কোনো গ্রন্থাগারিক নেই, আধুনিক সাজানো ব্যবস্থাও নেই। অনেক বই আলমারি ও মেঝেতে স্তূপ করে রাখা। এমনকি পাঠাগারের বাইরে ছাউনির নিচে এখনও খোলার অপেক্ষায় রয়েছে কয়েক বস্তা বই, যার সংখ্যা প্রায় 8 লাখ। প্রতিদিনই বাড়ছে তার সংগ্রহ। তিনি নিজে বই কেনেন, পাশাপাশি বহু মানুষ বই দান করেন। এই পাঠাগারে নিয়মিত ভিড় করেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বইপ্রেমীরা। যারা নিয়মিত আসেন তারা প্রায় মুখস্থ জানেন কোথায় কোন বই রাখা রয়েছে। আর কেউ খুঁজে না পেলে আঙ্কে গৌড় নিজেই সহজেই সেই বই খুঁজে বের করে দেন। পাঠাগারের এক কোণে স্ত্রী ও ছেলেকে নিয়ে বসবাস করেন তিনি। সপ্তাহের প্রতিদিনই দীর্ঘ সময় ধরে পাঠাগারটি খোলা রাখেন, যেন যে কেউ এসে বই পড়তে পারেন। গৌড়ের বইয়ের প্রতি ভালোবাসা শুরু হয় ছোটবেলা থেকেই। স্বাধীনতা সংগ্রামী ও আধ্যাত্মিক নেতাদের জীবনী পড়তে পড়তেই বইয়ের প্রতি তার এই গভীর নেশার জন্ম নেয়। এক শিক্ষকের অনুপ্রেরণায় ছোট পরিসরে বই সংগ্রহ শুরু করেন। শুরুতে টিফিনের টাকা জমিয়ে বই কিনতেন। একসময় পড়াশোনা ছেড়ে বাস চালকের সহকারী হিসেবে বাসে কাজ শুরু করলেও সেই শিক্ষকই তাকে আবারও কলেজে ফিরিয়ে আনেন। পরে স্নাতকোত্তর শেষ করে তিনি চিনি কারখানার টাইম কিপার হিসেবে যোগ দেন। চাকরি জীবনের পুরো সময় তার আয়ের 2/3 বই কেনার পেছনে ব্যয় করেন। জানা গেছে বই সংগ্রহ বাড়াতে গাভী পালন করেন, দুধ বিক্রি করেন, এমনকি বীমা এজেন্ট হিসেবেও কাজ করেন গৌড়। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় বই রাখার জায়গা। প্রথমে ট্রাঙ্কে, পরে বাড়িতে তাক বানিয়ে বই রাখতেন। কিন্তু যখন বইয়ের সংখ্যা 50,000 ছাড়িয়ে যায়, তখন আর জায়গা অবশিষ্ট ছিল না। পরে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সহায়তায় গড়ে ওঠে বর্তমান পাঠাগারটি। ভারতের কর্ণাটকের মান্দিয়া জেলার ছোট্ট শহর পান্ডুবাপুরায় দাঁড়িয়ে থাকা এই গ্রন্থাগার এখন বিস্ময়ের নাম, অনুপ্রেরণার নাম, আর এক মানুষের অদম্য বইপ্রেমের জীবন্ত সাক্ষ্য। মোর্শেদ আলম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।